পুজোর আগে থেকে দুর্যোগের আশঙ্কা ছিল, দুর্যোগে বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গে, এবার কার্যত বিধ্বস্ত উত্তরবঙ্গ। দুর্যোগে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। মিরিকে বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে হলো 19, ক্রমশ সংখ্যাটা বাড়ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য চলছে, যেমনটা জানানো হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। একেবারে রুদ্র রোষ বলা যেতে পারে উত্তরবঙ্গের এই ছবি। একের পর এক ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ছে জলের তোড়ে। যেভাবে নদীগুলির জলস্তর বৃদ্ধি পড়ছে, রাস্তাঘাটে জলে ডুবে যাচ্ছে। ভারী থেকে অতি ভারীর একদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সেই ছবি, মিরিকের ছবি। এখনো পর্যন্ত এই দুর্যোগে 19 জনের প্রাণ চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। যোগাযোগ সম্পূর্ণ বিধ্বস্ত। দুধিয়া ব্রিজ ভেঙে পড়েছে। একের পর ঘরবাড়ি জলের তোড়ে তলিয়ে যাচ্ছে। অবস্থা অত্যন্ত খারাপ। সিকিম সহ বিভিন্ন পার্বত্য জেলাগুলির অবস্থা কি? এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, পুজোর আগে থেকে প্রবল দুর্যোগের সাক্ষী দক্ষিণবঙ্গ ছিল, কিন্তু পুজো মিটতে দেখা গেল উত্তরের একেবারে বিধ্বস্ত চেহারা। 19 জনের প্রাণ চলে গিয়েছে। রাজা, মৃতের সংখ্যা বাড়ছে। শর্মিষ্ঠা, তোমাকে বলি যে গতকাল রাত থেকে যে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, সেখানে দার্জিলিং, কালিম্পং, বার্শিয়াং, মিরিক একাধিক জায়গায় ভূমিধস হয়েছে। একের পর এলাকা তছনছ হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা জিটিএ সূত্রে আমরা খবর পাচ্ছি, শর্মিষ্ঠা, 19 হয়ে গিয়েছে এবং এই সংখ্যাটা বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করছে পুলিশ এবং জিটিএ। তোমাকে বলি যে এই মুহূর্তে জিটিএর তরফ থেকে বারংবার ঘোষণা করা হচ্ছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান, কিন্তু নিরাপদ স্থানে কোথায় যাবে? চারিদিকে একেবারে হাহাকারের দৃশ্য। শর্মিষ্ঠা, আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর ছবি। গোটা মিরিক এলাকা কিন্তু একটা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিচের দিকে আমরা যদি নামি, সেখানে দেখতে পাবো বাগডোগরার অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। মহানন্দা, তিস্তা, জলঢাকা, একেবারে তোমাকে বলি তোরসা, একের পর এক নদী বিপদ সীমার উপর থেকে বইছে। প্রতিটি বাঁধ একেবারে জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। নাগরাকাটা বিধানসভার এলাকা খুব খারাপ এই মুহূর্তে। হাসিমারার অবস্থা খুব খারাপ। নাগরাকাটা ভিডিও অফিস জলের তলায় চলে গিয়েছে। সেখানে এনডিআরএফ এর টিম যে কোনো মুহূর্তে নামবে উদ্ধার কাজ চালাতে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে একটা বড় টিম রওনা দিয়েছে। কোথায় এলাকা রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। রাজাকে ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে পরবর্তী আরও আপডেট আমি জানবো। তবে দুর্যোগে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। এখনো পর্যন্ত প্রায় 19 জনের নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে। একের পর এক সেতু সম্পূর্ণ জলের তলায় ভেঙে পড়ছে। একেবারে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত। এই সেই চেহারা। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, মিরিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি, কালিম্পং এবং সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুধিয়া লোহা ব্রিজ, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফুলবাজার ব্রিজ, জাতীয় সড়কে 10 নম্বর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, বন্ধ। চেহারাটা দেখাই আপনাদের। এই হচ্ছে সেই অবস্থা। সম্পূর্ণ যে যোগাযোগ ব্যবস্থা সেটা উত্তরেও একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ভেঙে পড়েছে। প্রবল দুর্যোগ বিপর্যস্ত উত্তরবঙ্গ। আমি এই মুহূর্তে সরাসরি নজর রাখবো। পার্থপ্রতিম দাস রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে প্রবল দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গের এই চেহারা। একের পর এক সেতু, ব্রিজ ভেঙে পড়ছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কি ছবি দেখছো সব মিলিয়ে? শর্মিষ্ঠা, তোমাকে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি তা হলো আমরা এই মুহূর্তে দুধিয়ায় দাঁড়িয়ে রয়েছে। আমি সৌমেন্দু দাকে বলবো সেই ছবিটা দেখাতে। ভয়ঙ্কর পরিস্থিতি। বালাসনের এই রূপ কিন্তু এর আগে দেখা যায়নি। কিন্তু গতকালের রাত থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, লাগাতার যেভাবে বৃষ্টিপাত হয়েছে, তাতে কিন্তু দুধিয়ার এই যে সেতু, যা একেবারে দার্জিলিংয়ের সাথে লিঙ্ক করে, তা কিন্তু সম্পূর্ণভাবে বিপর্যস্ত। তুমি দেখতে পাচ্ছ যে 3 নম্বর পিলার তা কিন্তু ভেঙে গিয়েছে এবং যার ফলে কিন্তু গোটা ব্রিজের মাঝখান থেকে তা ভেঙে গিয়েছে। এবং এই গোটা এলাকা জুড়ে নদী সংলগ্ন এলাকায় যে বসতিগুলো রয়েছে, সেখানেও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বা শুধুমাত্র এই সেতুই নয়, আরও একাধিক সেতু রয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এক কথায় দার্জিলিংয়ের যে প্রধান সড়ক তা কিন্তু ক্ষতিগ্রস্ত। যদিও বা যে দুর্গম যে পথ, পাংখাবাড়ি রোড, সেটা আপাতত ঠিক রয়েছে। আমরা স্থানীয় কিছু মানুষের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। दादा, क्या हुआ था कल रात से, क्या देखा? कल रात में रात भर बारिश हुआ। बारिश होने के बाद में यहाँ पर ही नहीं, मतलब अपर दुधिया में भी है और इधर लोअर दुधिया में भी है। जो पानी कटा जाने वाला ब्रिज में, वहाँ पर भी, वहाँ से भी ढुका है नदी। और यहाँ जो कंस्ट्रक्शन का काम हो रहा था,
और यहाँ पर हमारा 2 ठो घर गया है अभी इधर से, और उधर में 6-7 ठो होम स्टे भी चला गया है, और रात भर बारिश का वजह से ऐसा हो गया है। दादा कितना घर क्षतिग्रस्त हुआ है अभी तक? अभी तक हम लोग का खबर मिला है 6 घर ख़त्म हुआ है, 2 घर तो ब्रिज का पास में ले गया है, और ऊपर में 4 घर ले गया बोल रहा है, यही सुना हूँ। ऊपर तो हम लोग नहीं गए, या तो 2 घर तो गया ही है, और नीचे ब्रिज भी का पास, और नीचे भी घर का तरफ पानी गया था रात में, अभी तो कम हो गया। दादा जो दार्जिलिंग का जो रूट है वो तो सब बंद हो चुका है। हाँ वो सब बंद है, पंखाड़ी रोड और रोहिणी रोड और ये मिरिक रोड भी। हाँ एक ऑप्शनल रोड है ये आपका, ये बेलगाची बोलता है, उसका सीधा ऊपर जाएगा टिंगलिंग के, और वो तो खुला होगा रहेगा। हाँ खुला भी है, वही इन्फॉर्म पा रहा हूँ। একদমই শর্মিষ্ঠা, দার্জিলিংয়ের যে মূল সড়ক তা কিন্তু এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। তবে যেটা পর্যটন সূত্রে খবর, যেসব পর্যটকেরা এসেছিলেন তাদেরকে ঘুর পথে, কেউ পাংখাবাড়ি রোড হয়ে, কেউ বা জাতীয় সড়ক 712 ধরে আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে তাদের নামিয়ে নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি পুজোর মরশুম চলছিল, বহু পরিমাণ সংখ্যক পর্যটক কিন্তু এই মুহূর্তে দার্জিলিংয়ে আটকে পড়ে রয়েছে। এখান থেকে জানার চেষ্টা করি, যেহেতু জাতীয় সড়কের অবস্থা খুব খারাপ, জাতীয় সড়ক সেখানে পর্যন্ত ধস নামছে, আমরা ছবি দেখছি, সেতু ভেঙে যাচ্ছে, একেবারে ভয়ঙ্কর একটা বিপর্যয়ের ছবি। সাধারণ মানুষ, সাধারণ যারা পর্যটক, যারা এই মুহূর্তে পুজোর পর উত্তরে গিয়েছেন ঘুরতে, তারা কোথাও আটকে রয়েছেন কিনা, কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে? পার্থপ্রতিম। একদমই তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। পর্যটন যে সংস্থাগুলো রয়েছে তাদের বক্তব্য যে বহু সংখ্যক যে পর্যটক আটকে রয়েছে তাদের কিন্তু এখনো সঠিক হিসেব মিলছে না। বিকেলের পরই কত পর্যটক আটকে থাকলো এবং কত পর্যটককে নামিয়ে আনা সম্ভব হলো সেই হিসাব বিকেলের পর পাওয়া যাবে। তবে তারা যেটা জানাচ্ছেন যে প্রচুর পর্যটকের এখনও অবধি বিমান বাতিল হয়ে গেছে, আগামীকাল বা পরশু দিনের জন্য তাদেরকে রিশিডিউল করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ পরিবহন দপ্তর একটি বাস পরিষেবা চালু করেছে, বিশেষ বাস পরিষেবা, যারা এই পাংখাবাড়ি রোড বা জাতীয় সড়ক 712 ধরে সমতল পর্যন্ত পৌঁছতে পারবে, তাদেরকে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে দেবে উত্তরবঙ্গ পরিবহন দপ্তর। শর্মিষ্ঠা। পার্থপ্রতিম, আবদ্ধভাবে তোমায় ধন্যবাদ জানাবো। এই হচ্ছে উত্তরের চেহারা, নিম্নচাপে যে ভয়াবহ অবস্থা, একেবারে উত্তরবঙ্গে একের পর এক ঘর বাড়ি ভেঙে পড়ছে। সব থেকে বড় কথা যে দুধিয়া ব্রিজ, সেতু, এটা সম্পূর্ণ ভেঙে পড়ছে, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি যে ছবিটা সেটা তুলে ধরার চেষ্টা করেন। এখনো পর্যন্ত 19 জনের প্রাণ চলে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যেভাবে সাধারণ মানুষ, পর্যটকরা তারা কোথাও আটকে রয়েছেন কিনা সেটা অন্তত খতিয়ে দেখা হচ্ছে। দুধিয়া লোহা ব্রিজ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, ফুলবাজার ব্রিজ 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এই মুহূর্তে আমি সরাসরি যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিশিষ্ট আবহাওয়াবিদ সুচিব কর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অনেকগুলো বিষয় এই মুহূর্তে জানার চেষ্টা করবো। সুচিববাবু, আপনাকে নমস্কার, স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে। কিন্তু এই কী অবস্থা, নিম্নচাপের জেরে যে বৃষ্টি আমরা গত রাতে দেখলাম, দক্ষিণবঙ্গে যেভাবে একের পর এক বৃষ্টি, একেবারে বাঁধ ভাঙা বৃষ্টি, একের পর এক বাজ পড়ছে, অন্যদিকে উত্তরের অবস্থা তো সব থেকে বিপর্যয় নেমে এসছে। মানে এরকম কোনো সম্ভাবনা কি তৈরি হয়েছিল, প্রেডিকশন ছিল? এই সম্ভাবনাটা কিন্তু অলরেডি তৈরি হয়েছিল, এবং মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের থেকে এর জন্য কিন্তু একটা পূর্বাভাসও দেওয়া ছিল যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এই বৃষ্টিপাত কিন্তু শেষ হয়নি এখনো, এই বৃষ্টিপাত আরো চলবে, এবং আগামীকালও অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। ফলে এই পরিস্থিতি এখন যা দেখা যাচ্ছে এর থেকে কিন্তু আরো বিপর্যস্ত অবস্থার দিকে চলে যেতে পারে। বেসিক্যালি দেখুন, যে সারফেসটা নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা আপনারা নিউজ করছেন বা আমরা চিন্তা করছি, সেই অঞ্চলটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশী অঞ্চল। এই অঞ্চলে যে সমস্ত শিলা প্রকৃতিগুলো থাকে সেগুলো তুলনামূলকভাবে বেশ খানিকটা দুর্বল, এবং তাদের কিন্তু বেশি দিন শক্তি থাকে না যে মাটিকে তারা ধরে রাখবে ইত্যাদি। ফলে যদি অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত আসে এবং সেই বৃষ্টিপাতের জলের প্রবাহ যদি আকস্মিকভাবে নেমে আসে, তাহলে কিন্তু সেটাকে ধরে রাখার মতো ক্ষমতা এখানকার শিলা প্রকৃতির নেই। তখন তারা ভূমিভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে এই জলের সঙ্গে প্রবাহিত হতে শুরু করে, যে ঘটনাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। বেসিক্যালি এই অঞ্চলের উপরে যে দুটো নদীর কমান্ড, একটা হচ্ছে রঙ্গিত নদী এবং আর একটা হচ্ছে তিস্তা নদী। দুটো নদী কিন্তু আলটিমেটলি যথেষ্টভাবে জল পেয়েছে, এবং লাস্ট 48 ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, তার মধ্যে 24 ঘন্টা ভীষণই বেশি পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়েছে, যার ফলে এদের যে টোটাল যে কমান্ড এরিয়া
অর্থাৎ যে অঞ্চলটার উপর দিয়ে এই নদীগুলোর একটা প্রবাহের একটা অনুশাসন ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা পুরোটাই কিন্তু অতিরিক্ত পরিমাণে জল বহন করছে, যার ফলে এই জল যখন ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে তখন ভূমিভাগের সেই ক্ষমতা নেই এই জলটাকে আটকে রাখা বা জলটাকে সুনির্দিষ্ট পথে পরিবহন হতে দেওয়া। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে এই যে ধরুন ব্রিজ বানানো বা সেতু বানিয়েছে কোনো জায়গায়, কোনো জায়গায় আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন বসতি ক্ষেত্রগুলো ধসে পড়ছে, কখনো কোনো পার্বত্য নদী খাতের গায়ে এইভাবে বসতি ক্ষেত্র তৈরি করা যায় না বা গড়ে ওঠার কথা নয়, সেটা কিন্তু এখানে গড়ে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যেগুলোকে বানানো হয়েছে সেই ব্রিজগুলোর যে এক্সটেনশন থাকার কথা, সেই এক্সটেনশনে মূল ভূমিভাগের সাথে তাদের যেভাবে সংযুক্ত থাকার কথা সেই সংযুক্তি কিন্তু সঠিকভাবে এখানে অবস্থান করছে না, যে কারণের জন্য ব্রিজগুলো কম্পারেটিভলি দুর্বল হয়ে পড়ছে এবং বসতি ক্ষেত্রগুলো হ্যাঙ্গিং কন্ডিশনে চলে আসছে সারফেসের উপরে, কারণ তলার থেকে মাটি আলটিমেটলি ধসে বেরিয়ে যাচ্ছে। এই যে কন্ডিশন, এই কন্ডিশন যে সমস্ত অঞ্চলগুলোতে আছে সেই অঞ্চলগুলো প্রত্যেকটাই কিন্তু বিপর্যস্ত অঞ্চলের অধীনে চলে আসবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অধিকাংশ নদী খাত কিন্তু তার দুকুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে, শুধুমাত্র রঙ্গিত আর তিস্তা নয়, এখানে মহানন্দা, সংকোষ, রায়ডাক এই যে সমস্ত নদী খাতগুলো প্রত্যেকটাই অতিরিক্ত পরিমাণে বেশি পরিমাণে জল পরিবহন করছে এবং যার ফলে আলটিমেটলি তাদের যে দুটো প্রান্তভাগ নদী খাতের সেই প্রান্তভাগে অতিরিক্ত পরিমাণে চাপ পড়ছে, নদী খাতের তলদেশে ক্ষয়ের পরিমাণ যেমন একটা নির্দিষ্ট ভাবে চলতে থাকে সেই ক্ষয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে, পার্শ্ব ক্ষয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে এবং তার প্রভাবে কিন্তু আলটিমেটলি এই ধরনের ভূমিধস প্রতি মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত জাতীয় সড়কগুলো বিপর্যস্ত হয়েছে তারা প্রত্যেকে কিন্তু এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যেটা প্রায় প্রত্যেক বছরই বিপর্যস্ত হয়। আপনারা জানেন ভালো করে যে এখানকার যে 10 নম্বর জাতীয় সড়ক সেই অঞ্চলটাতে প্রত্যেক বছর বর্ষাকালে কিন্তু ছোট বড় ধস নামতে দেখা যায়। সেই অঞ্চলগুলো প্রত্যেকটা আরো বেশি সংখ্যার মধ্যে পৌঁছে গেছে, তার কারণ এদের প্রান্ত ভাগে যে মৃত্তিকা প্রকৃতি বা যে শিলা প্রকৃতি আছে সেগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এই সমস্ত রাস্তাঘাট গুলো দিয়ে এত ভারী ভারী যানবাহন প্রবাহিত হয়, তাদের ভাইব্রেশনে প্রতি মুহূর্তে মাটি কাঁপে, মাটি কাঁপলে শিলাস্তরের মধ্যে ধীরে ধীরে ফাটল তৈরি হয় এবং সেই ফাটলগুলো থেকে শিলা প্রকৃতি আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে শুরু করে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে হচ্ছে, কারণ গত কয়েক বছরে যদি উত্তরের ছবিটা দেখি যে উত্তরবঙ্গ হোক বা বিভিন্ন ভাবে যখনই ভারী বৃষ্টি হচ্ছে পার্বত্য পাহাড়ি এলাকায় তখন কিন্তু ধসের পরিমাণটা অনেক কয়েক গুণ বেড়ে গিয়েছে, যেক্ষেত্রে আমরা কিছুদিন আগেও দেখলাম দমলি চামড়ি বিভিন্ন জায়গায় যে ভয়ঙ্কর ধস, মানে ধস এরকম চেহারা এর আগে দেখা যায়নি, এত ব্যাপক পরিমাণে এত ভয়ঙ্কর দুর্যোগে ধসের চেহারাটা কেন এত গাঢ় হচ্ছে, কি ব্যাখ্যা দেবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যে এখানকার যে শিলা প্রকৃতিগুলো, এই শিলা প্রকৃতিগুলোর একটা দুর্যোগকে সহ্য করার বা বহন করার একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা থাকে। সেই বহন করার ক্ষমতার বেশি যখন লোড তার উপরে চাপানো হচ্ছে এবং যত সময় পরিবর্তন হচ্ছে তত এই শিলা প্রকৃতিগুলো আবহবিকার প্রাপ্ত হচ্ছে, যার ফলে যত দিন যাবে তত কিন্তু এই শিলা প্রকৃতিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে শুরু করবে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এখন জলচক্র অত্যন্ত সক্রিয়, যে কারণের জন্য স্বাভাবিকভাবে যে পরিমাণ মেঘের ডেন্সিটি থাকার কথা বা মেঘের গভীরতা থাকার কথা সেটা দুটোই কিন্তু কম্পারেটিভলি বেড়ে গেছে। পার্বত্য অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবে যখন এই মেঘ বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু এসে পৌঁছয় তখন সেই সমস্ত অঞ্চলে তুলনামূলকভাবে শীতলতার আধিক্য থাকার জন্য বা তাপমাত্রা কম থাকার জন্য সেখানে বায়ু কিন্তু দ্রুত ঘনীভূত হয়ে মেঘ তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে যদি সেই মেঘের যদি গভীরতা বেশি হয় তাহলে এই ধরনের মেঘ ভাঙা বৃষ্টির মতো পরিমণ্ডল তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, যে কারণের জন্য উত্তর ভারতের যে কোনো প্রান্তর মেঘ ভাঙা বৃষ্টির প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং আগে আমরা এটা দেখতে পেতাম না, খুব রেয়ার একটা ইনসিডেন্স ছিল যে মেঘ ভাঙা বৃষ্টি হলো, ফ্ল্যাশ ফ্লাড হলো, কিন্তু এখন আমরা প্রায় প্রতি মুহূর্তেই ফ্ল্যাশ ফ্লাড দেখতে পাচ্ছি। সেদিন মাল নদীতে দুদিন আগে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, ঠিক একইভাবে আমরা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং আমাদের দার্জিলিং, সিকিম এই সমস্ত অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি। দার্জিলিং, সিকিম এমনিতেই ধস প্রবণ এলাকা,
এবং এই ধসপ্রবণ এলাকাতে যে ধরনের কনস্ট্রাকশন গুলো করা হয়েছে বা যে ধরনের রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করা হয়েছে, আপনাকে একটু বিরত করছি, কিন্তু এই মুহূর্তে আরো একটা আপডেট আমরা পাচ্ছি যে প্রবল বৃষ্টিতে যেহেতু বিপর্যস্ত পাহাড়, এনডিআরএফ টিম তারা এই মুহূর্তে যে উদ্ধার কার্যে তারা ঝাঁপিয়ে পড়েছে। একেবারে এই মুহূর্তে আরো একবার যে বড় খবর জানানোর চেষ্টা করি, একেবারে সম্পূর্ণ নিম্নচাপে যারা ভয়াবহ অবস্থা একটা উত্তরবঙ্গে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, এনডিআরএফ তারা ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা যে দপ্তর তারা ইতিমধ্যে আধিকারিকরা তারা ঝাঁপিয়ে পড়েছেন। সব থেকে বড় খবর, কারণ উদ্ধার কার্য যে পরিস্থিতি তৈরি হয়েছে। সুজিত বাবু, হ্যাঁ, তো যার ফলে এই অঞ্চলে মাটি কিন্তু অলরেডি দুর্বল হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন ধরনের গাঠনিক কার্যাবলী, সেই কার্যাবলীর যে অঞ্চলটার উপর দিয়ে যেমন ভাবে করা উচিত ছিল সেই বিষয়টা কিন্তু ঘটেনি। ফলে টু সাম এক্সটেন্ট আমাদেরকে বলতে হবে যেটা একটা আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট। এই আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এই অঞ্চলের যে সমস্ত গাঠনিক প্রকৃতিগুলো বা স্ট্রাকচার গুলো আছে তার সাথে সারফেসের অ্যাডজাস্টমেন্ট এখনো হয়নি। সারফেস ওই লোডকে ক্যারি করতে পারছে না, সারফেস ওই মেটেরিয়াল গুলোকে ধরে রাখতে পারছে না, যে কারণের জন্য যখনই ধস নামছে তখনই টোটাল সারফেসটা লুজ হয়ে ধসে বেরিয়ে যাচ্ছে। বাস্তবিক ক্ষেত্রে এই যে শিলা প্রকৃতি, এই শিলা প্রকৃতি আগে যতটা তাদের কাঠিন্য ছিল সেই কাঠিন্যের পরিমাণ হ্রাস পেয়েছে, তারা আবহবিকার প্রাপ্ত হয়েছে, তারা দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং যার প্রভাবে কিন্তু আলটিমেটলি এখানকার মাটি এই মুহূর্তে অত্যন্ত দুর্বল এবং তারা এই ধরনের হিউজ স্ট্রাকচারকে, হিউজ ভাইব্রেশনকে তারা ধরে রাখতে পারছে না এবং যার ফলে আলটিমেটলি মাটি কিন্তু প্রত্যেক বছর একটু একটু দুর্বল হচ্ছে। উল্টো দিকে বৃষ্টিপাতের পরিমাণ প্রত্যেক বছর বাড়ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ যখন বেড়ে যায় তখন এই সারফেস গুলো প্রচুর পরিমাণে ময়েশ্চার নিয়ে নেয়। ময়েশ্চার নেওয়ার ফলে একদম সুজিতবাবু অনেকগুলো ব্যাখ্যা এই মধ্যে সত্যি খুব দরকার, কেন এরকম ভয়ঙ্কর এই বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে উত্তরবঙ্গকে বারবার। অবশ্যই সুজিতবাবুকে একটু সঙ্গে থাকা অনুরোধ জানাচ্ছি। আমি রাজা সাহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রাজা, একটু জানার চেষ্টা করবো, কারণ সব থেকে এই মুহূর্তে যে জানতে পারছি এনডিআরএফ টিম তারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ছে। আপডেট রাজা। তোমাকে যে তথ্য দিচ্ছিলাম যে এই মুহূর্তে ইতিমধ্যেই তোমাকে বলি যে পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এনডিআরএফ টিমের সেকেন্ড ব্যাটালিয়ন তারা কিন্তু এই মুহূর্তে উদ্ধার কার্যে নেমে গিয়েছে এবং তোমাকে বলি যে তারা উদ্ধার কার্য চালাচ্ছে। আমরা সেই ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছি একেবারে সরাসরি, যে দুর্গম জায়গায় মিরিক, দার্জিলিং যে একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ব্রিজ যেটি কিন্তু শিলিগুড়ির সঙ্গে মিরিক দার্জিলিং এর সংযোগ রক্ষা করতো, সেই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে কিভাবে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় একেবারে মানুষকে উদ্ধার, আটকে যাওয়া পর্যটক মানুষদেরকে উদ্ধার করছে এনডিআরএফ টিম। এবং একই সঙ্গে তোমাকে বলি আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে ভয়ঙ্কর রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে জাসবীরগাঁও মিরিক বস্তি, যে মিরিক বস্তি থেকে কিন্তু দুজনের দেহ উদ্ধার করা হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে একেবারে ধরগাঁও থেকে, ধরগাঁও মেচি থেকে কিন্তু 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যেই 4 জন জীবিতকেও কিন্তু উদ্ধার করেছে এনডিআরএফ টিম। মিরিক লেক, তুমি জানো যে এটি জাতীয় লেক মিরিক লেক, সেই মিরিক লেকের কাছ থেকে কিন্তু 1 জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত 2 জন মিসিং, 2 জনের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পুলিশ পার্সোনাল যারা রয়েছেন তারা এই মুহূর্তে যোগাযোগ করছেন এবং একই সঙ্গে তোমাকে বলি যে টালা ড্যাম যেটি ভুটান সীমান্তে রয়েছে সেটিও কিন্তু ওভারফ্লো হয়ে গিয়েছে। একেবারে অ্যালার্ট, একেবারে সতর্ক বার্তা ইতিমধ্যে ঘোষণা করা হলো। উত্তরবঙ্গের সকল জেলা শাসক ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তোমাকে বলি যে নিচু এলাকায়, অর্থাৎ নদী তীরবর্তী যে নিচু এলাকা রয়েছে সেই এলাকা ফাঁকা করবার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ভুটান অথরিটির সঙ্গে যোগাযোগ করতে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে তোমাকে বলি যে এই মুহূর্তে এনডিআরএফ এর টিম তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় তারা উদ্ধার কার্য চালাচ্ছে। তোমাকে এই প্রসঙ্গে আরো একবার বলে রাখবার চেষ্টা করি যে একাধিক জায়গা থেকে মৃতদেহ উদ্ধার করছে এনডিআরএফ এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি সরকারিভাবে, অর্থাৎ জিটিএ সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 19। আমরা যেটা আশঙ্কা করছি বা জিটিএ তরফ থেকে আমরা যে আশঙ্কার বাণী শুনছি যে সেই সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়তে চলেছে। তার কারণ ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তর সেখানে মুভমেন্ট করেছে, সেখানে যাচ্ছে এবং তোমাকে বলি এনডিআরএফ এর তরফ থেকে তোমাকে বলি যে উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং সেই যুদ্ধকালীন তৎপরতায় যে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেই ভয়ঙ্কর সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় ধস পড়ে গিয়েছে। সেখান থেকে এনডিআরএফ এর যারা জওয়ান রয়েছেন তারা সেখানে যাচ্ছেন, উদ্ধার কর্মী যারা রয়েছেন তারা সেখানে যাচ্ছেন, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। স্পিড বোট নামানো হয়েছে, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, ত্রাণ পাঠানো হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি এই মুহূর্তে সরকারের কাছে বড় চ্যালেঞ্জ যে এই যে
যেখানে ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে যাদের প্রাণ রয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা এবং মৃতদেহ কারা রয়েছে তাদেরকে উদ্ধার করা, সেটা এই মুহূর্তে সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। দুর্যোগ এখনই থামেনি, দুর্যোগ আরো রয়েছে, যেমনটা কিন্তু এই একেবারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি। শর্মিষ্ঠা, রাজাকে ধন্যবাদ জানাবো এই মুহূর্তে। তবে রাজা সহ ছিলেন, অন্যদিকে সুজীব বাবুকে সঙ্গে রেখে আমি এই মুহূর্তে আরো কয়েকটা বিষয় দিকে নজর রাখবো, কারণ পিকাই রয়েছেন আমাদের সঙ্গে। কারণ একাধিক নদ নদীগুলো জলস্তর যেভাবে হু হু করে বাড়ছে, ঝাঁপিয়ে বাড়ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পিকাই এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপডেট? শর্মিষ্ঠা, একেবারেই তুমি যেটা জানাচ্ছ যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি তুমি কিন্তু সেখান থেকে জানাচ্ছ, তবে তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু দিনের পর দিন ভয়াবহ হতে চলেছে। যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু উত্তরবঙ্গের যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলের স্তর কিন্তু দিনের পর দিন বেলা গড়ার বাড়তে বাড়তে সেখানে কিন্তু জলের স্তর বাড়তে চলেছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। আমি ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছি ফাঁসিদেওয়ার যে মতিয়া নদী রয়েছে, সেই মতিয়া নদী ইতিমধ্যে এই মতিয়া নদীতে জলের স্তর কিন্তু বেড়ে গিয়েছে। তবে এই যে জলের স্তর তুমি দেখতে পাচ্ছ, সেই জলের স্তর কিন্তু আশেপাশে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। তুমি দেখতেই পাচ্ছ নদীর পাশেই, মতিয়া নদীর পাশেই কিন্তু বেশ কয়েকটি গ্রাম রয়েছে এবং ঘরবাড়িও রয়েছে। তবে এই ঘরবাড়ির আশেপাশে যে সমস্ত মানুষজন বাস করছে তারা কিন্তু আতঙ্কিত। তারা জানাচ্ছেন যে যখন তখন এই মতিয়া নদীর জল কিন্তু ঘরের ভেতর ঢুকে যেতে পারে। তবে এই সময় যে আশেপাশের যে সমস্ত চাষের জমিগুলি রয়েছে সেই চাষের জমিতে কিন্তু ইতিমধ্যে জল কিন্তু বেড়ে গিয়ে সেই চাষাবাদ থেকে শুরু করে চাষের জমি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, পড়ে গেছে পলি। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে দেখো তুমি যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই, এই রাস্তা দিয়ে কিন্তু এখানকার গ্রামবাসীরা কিন্তু যাতায়াত করে। তবে এখন এই মতিয়া নদীর জল কিন্তু সেই নদীর রাস্তার উপর কিন্তু জমে রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যখন তখন কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই নদীর জল যদি ইতিমধ্যে গ্রামে প্রবেশ করতে শুরু করে তাহলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে এখানকার গ্রামবাসীদের। তবে একদিকে যেখানে দেখা যাচ্ছে যে মিরিকে ধসের কারণে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা কিন্তু উঠে এসেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এনডিআরএফের টিম থেকে শুরু করে পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনের আধিকারিকেরা কিন্তু এই দুর্যোগ যে রয়েছে সেখানে মোকাবেলা করার জন্য কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত এলাকায় নদীর জল প্রবেশ করেছে সে সমস্ত জায়গায় কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, খড়িবাড়ি সহ বেশ কিছু এলাকায় প্রচুর জল, মেচি নদীর জল, মহানন্দা নদীর জল এবং মতিয়া নদীর জল কিন্তু প্রবেশ করায় সেই সমস্ত গ্রামের গ্রামবাসীদের কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে। এটাই হচ্ছে ছবি, কারণ উত্তরবঙ্গে এই মুহূর্তে পিকাইকে আমি ধন্যবাদ জানাবো, কারণ নিম্নচাপের যে ভয়াবহ অবস্থায় উত্তরবঙ্গে, একদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, জাতীয় সড়কে ধস নামছে, সেতু ভেঙে যাচ্ছে, প্রচুর মানুষের মৃত্যুর খবর। সব থেকে খারাপ অবস্থা এই মুহূর্তে মিরিকের যে খবর আমরা পাচ্ছি। অবশ্যই আমাদের সঙ্গে আবহবিদ সুজীব কর রয়েছেন। সুজীব বাবুকে